সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। হবু বর আহিলের পাশে নিজের বেস্ট ফ্রেন্ড রাইমাকে বউ সাজে হাত ধরাধরি করে একসাথে কফি খেতে দেখে চমকে গেল মোনা। দূর থেকে ও কিছুক্ষণ থমকানো ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বোঝার চেষ্টা করলো আহিলের সাথে রাইমা এখানে কি করছে, তাও আবার এই সাজে। মোনা নিজেকে ধাতস্থ করে এবং প্রচন্ড বিস্ময় নিয়ে দুজনের দিকে এগিয়ে গেল, গিয়ে দাঁড়ালো ওদের টেবিলের সামনে। আহিল আর রাইমা তখনও ওকে দেখতে পায়নি। তারা দুজনে নিজেদের মধ্যে সময় কাটাতে ব্যস্ত। ধীর পায়ে হেঁটে গিয়ে পেছন থেকে গলা খাকারি দিতেই আহিল আর রাইমা পেছনে ফিরে ওকে দেখে নাটকীয় ভঙ্গিতে ভূত দেখার মতো চমকে উঠল। কফির মগ থেকে অনেকটা কফি ছলকে পড়ল টেবিলে। মোনা অবশ্য সেদিকে দৃষ্টিপাত করল না। আহিলকে সরাসরি প্রশ্ন করল, এসব কি? এদিকে আহিল বুঝতে পারছে না কি বলবে। ও পুরোপুরি বোকা বনে গেছে। এভাবে হাতে নাতে ধরা পড়ে যাবে ঘুণাক্ষরেও কল্পনা করেনি। ওর মাথা নিচু হয়ে গেল। মোনা জোরালো গলায় বলল, চুপ করে আছেন কেন? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি মিস্টার আহিল। আপনি এখানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কি করছেন? কি সম্পর্ক আপনাদের? আহিল ভড়কে গেল মোনার গলার উঁচানো আওয়াজ শুনে। আশেপাশে টেবিলের সবাই তাকিয়ে তাকিয়ে ওদের নাটক দেখছে। মান সম্মান বলতে কিছুই রইল না বোধ হয়। আহিল আমতা আমতা করে বলল, প্লিজ মুনা, আস্তে কথা বলো, সিন ক্রিয়েট করো না। মোনা আশ্চর্যান্বিত হয়ে গেল। আমি সিন ক্রিয়েট করছি না মিস্টার আহিল। আমি শুধু ছোট্ট একটা প্রশ্ন করেছি যে আপনি রাইমার সাথে এখানে কি করছেন। আহিল উত্তর দিল না। উত্তর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই ওর কাছে। মোনা কোনো জবাব না পেয়ে এবার তীক্ষ্ণ দৃষ্টিতে রাইমার দিকে তাকালো। বিয়ে করেছিস দুজনে? রাইমা এতক্ষণ চুপ করে থাকলেও এবারে মাথা নাড়িয়ে সায়জা নিয়ে বলল, বিয়ে করেছি আমরা। সরাসরি স্বীকারোক্তি রাইমার, একদম স্বচ্ছ, কোনো ভনিতা নেই। এটুকুই শোনা ছিল মোনার। ও দুহাতে তালি দিয়ে বলল, কংগ্রাচুলেশন তোদের নতুন জীবনের জন্য। আর হ্যাঁ, ধন্যবাদও প্রাপ্য আমাকে মানুষ চিনিয়ে দেওয়ার জন্য। আহিরুকে এভাবে কাট কাট স্বরে কথা বলতে দেখে ভাষা হারিয়ে ফেল। অপ্রস্তুত বোধ করলো। কোনো মতে বলল, আসলে মুনা হয়েছে কি। মোনা প্রচন্ড বিরক্ত হলো, যেন ঘৃণায় ওর শরীর গোলাচ্ছিল। ও থামিয়ে দিল আহিলকে। আসলে নকলে রাখুন মিস্টার আহিল। আপনার মতো প্রতারকের মুখে আমি আমার নামও শুনতে চাই না, আর না চাই আপনার থেকে কোনো এক্সপ্লেনেশন শুনতে। এ পর্যায়ে এসে রাইমা চেঁচিয়ে উঠল, আমরা দুজন স্বইচ্ছায় বিয়েটা করেছি মোনা। তুই কিন্তু এভাবে অপমান করতে পারিস না ওনাকে। রাইমার কথা শুনে চুপ করে গেল মোনা। পরপরই সংকুচিত চোখে ওর দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, যে মেয়েটা গত রাতেও বিয়ে সংসার নিয়ে এতগুলো কথা বললো, জ্ঞান দিল, আমার বিয়ে নিয়ে এত এত প্ল্যানিং করলো, সেই মেয়েটা আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করার পর এখানে দাঁড়িয়ে আমি তার স্বামীকেই অপমান করছি। সরি রে, ভুল করে ফেলেছি বলে টেবিলের ওপর আধ খাওয়া কফির মগটা উঁচিয়ে বাকি কফিটুকু আহিলার রাইমার উপর ছুঁড়ে মেরে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। পেছনে তাকিয়ে দেখারও ইচ্ছে হলো না দুজনকে। বড় রাস্তা পেরিয়ে এসে খানিকটা দূরে রাস্তার পাশে বসে রইল অনেকটা সময়। কাঠফাটা রোদের ঝলকানিতে এমনিতেই অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে নিজের প্রিয় বান্ধবী আর হবু বরের বিশ্বাসঘাতকতা নিতে পারল না মোনা। ঘৃণায় রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলো ওর। কিভাবে আহিল আর রাইমার ভেতরে এত গভীর সংযোগ ঘটল সে সবও জানতে ইচ্ছে করল না ওর। শুধু দুজনের কাণ্ডে প্রখর রোদের উগ্রতার মতোই মেজাজ টকবক করে ফুটতে লাগলো ওর। অনেকক্ষণ পর ব্যাগ থেকে ফোন বের করে কল করলো আফরাকে। রাইমা আর মিস্টার আহিল আজ বিয়ে করেছে। ফোনের ওপাশ থেকে আফরা চমকিত গলায় বলল, হোয়াট? চমকাস না, চমকানোর কিচ্ছু নেই। তুই কিভাবে জানলি? হসপিটালে গিয়েছিলাম একজনকে দেখতে, সেই জন্য খাবার অর্ডার দিতে গিয়েছিলাম পাশের এক রেস্টুরেন্টে। এরপর হাতে নাতে ধরলাম, বিয়ে পরবর্তী সেলিব্রেশন করছিল। আফরা আহত স্বরে বলল, এত বড় ব্রিটে রাইমা, ও কি পাগল? কেমনে পারলো? জানি না, খবরটা দিতেই তোকে কল করলাম। ফোন রাখ। মোনা ফোন কেটে দিয়ে ব্যাগে ভরে উঠে দাঁড়ালো। কামিজ ঝেড়ে ধুলো ফেলে হাঁটা ধরল স্টুডেন্টের বাসায়। জীবন যে গতিতেই চলুক না কেন, টাকা পয়সা তো রোজগার করতে হবে। এ সমস্ত ছোট ছোট কারণের জন্য মন খারাপ করে থাকলে দিন শেষে লস নিজেরই। কিছু বিশ্বাসঘাতকের জন্য অহেতুক নিজের ক্ষতি করা ঠিক না।
বেলি রোডে সাদা ঝকঝকে বাড়িটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর বাড়ির মানুষগুলোর মন। কিন্তু কথিত আছে সমস্ত সুন্দরের মধ্যে কিছু না কিছু খোঁজ ঝামেলা থাকবেই, এমনটাই হয়েছে এখানে। এবারই সবগুলো মানুষ অতি ভালো হলেও বিরিয়ানির মধ্যে এলাচের মতো অতি খারাপ একটা লোকের বাস আছে এ বাড়িতে। নাম মিদহাত কবির রোদ্দুর। মোনাকে দেখলেই যার দিন দুনিয়া উল্টে যায়, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। পারতপক্ষে এই লোকের মুখদর্শন করতে চায় না বলে নানানভাবে লোকটা মোনাকে নাজেহালও করে তুলেছে বিভিন্ন সময়। এবারই ছোট মেয়ে রাহা সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে ক্লাস 9-এ পড়ে। মোনা তাকেই পড়ায়। ভালো স্টুডেন্ট বলে রাহাকে পড়িয়ে আরামও পায়। এই কারণেই হোক বা এবারই লোকেদের প্রতি অদৃশ্য এক টানের কারণেই হোক, মোনা টিউশনিটা ছাড়তে পারেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে কলিং বেল চাপলো মোনা। মনে মনে দোয়া করলো দরজাটা যাতে বুয়া বা অন্য কেউ খুলে। রোদ্দুর নামক লোকটা না। মোনার আজ মেজাজ ভালো না। ও কোনোভাবেই চায় না এ লোকের সামনে পড়তে আর গা জ্বালানো কথা শুনতে। কিন্তু মোনার প্রার্থনা সফল হলো না। খালি গায়ে হাফ প্যান্ট পরে হাই তুলতে তুলতে দরজা খুলল রোদ্দুরি। এরপর ভালো করে তাকিয়ে দেখলো কে এসেছে আদতে। মোনাকে দেখে চোখ বড় বড় করে দরজার দুপাশে হাত রেখে দাঁড়ালো এমনভাবে যে রোদ্দুরের অবস্থা দেখে লজ্জায় মাথা কাটা গেল মোনার। ও কোন দিক দিয়ে ভেতরে ঢুকবে সেটাই বুঝলো না। মাথা নামিয়ে বলল, সরে দাঁড়ান, যাব। রোদ্দুর কিছু শুনতেই পায়নি এমন একটা ভঙ্গিমা করে বলল, আপনি কি কিছু বললেন? শুনতে পাইনি। যত সব নাটক। মোনা দাঁতে দাঁত চেপে বলল, ভেতরে ঢুকবো, শুনুন। রোদ্দুর চোখ বুজে পড়ায় সঙ্গে সঙ্গেই বলল, আমার মনে ঢুকো। মোনা কড়া স্বরে বলল, কি বললেন? আমার মনের দরজা খোলা, দেখতে পাও না? মোনা খিটমিট করে বলল, দরজা কেন, নিজের মান ইজ্জত সব খুলে যে দাঁড়িয়ে আছেন তা সব দেখতেই পাচ্ছি। কষ্ট করে একটু রাস্তায় গিয়ে দাঁড়ান, কিছু আয় রোজগার হলেও হতে পারে। মোনার কথা শুনে এ পর্যায়ে রোদ্দুর রেগে গেল। ম্যাডামের মুখে আজ খই ফুটছে দেখছি। মোনাও তিরস্কারের সুরে বলল, আপনার মনেও লাড্ডু ফুটছে দেখছি। রোদ্দুরের রাগ প্রশমিত হলো, কিন্তু হাসলো না সে। ঠিকঠাক হয়ে দাঁড়ালো কেবল, একদম ভদ্র ছেলেদের মতো। কিন্তু গায়ে পোশাক না থাকায় তাকে দেখতে অদ্ভুত লাগছিল। মোনার হাসি পেল আচমকা, কিন্তু চেপে গেল। রোদ্দুর হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে সরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, ভালোবাসার জোয়ার বইছে, কারো ধুলোমাখা জামা আর বাগানো টিপ দেখে। রোদ্দুরের মুখ থেকে সোজা সাপটা এমন কথা শুনে মোনা থতমত খেল। ও আর এক মুহূর্ত দাঁড়াতে চাইল না ওখানে। দ্রুত ভেতরে ঢুকবে ঠিক তখনই রোদ্দুর ওকে আটকালো। মোনা বিস্মিত হলো, অপ্রস্তুত হলো। দৃষ্টিতে সেটা ফুটে উঠল। রোদ্দুর কপালে ভাঁজ ফেরে জলদ গম্ভীর স্বরে আওড়ালো, স্বার্থপর মেয়ে, কয়টা জামা লাগবে তোমার? আমাকে ছাড়ানোর জন্য এতটা উতলা হয়ে গেছো যে বিবেক বুদ্ধি সব পরিগঙ্গে বিসর্জন দিয়ে এসছো, তাই না? বলে তির্যক দৃষ্টি মেলে চায় মোনার দিকে। মোনা অবাক গলায় বলে, আপনি জানলেন কি করে? মনের টানে। কটমট করে কথাটা বলে রোদ্দুর বেরিয়ে পড়ল সেভাবেই। মোনা সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু রাহা এসে পড়ায় আর কিছু ভাবতে পারল না। ম্লান মুখে গিয়ে টেবিলে বসলো পড়াতে। তবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত থাকায় ঠিকঠাক পড়াতে পারল না। ছুটি নিয়ে বেরিয়ে পড়ল। ক্লান্ত অবসন্ন দেহটা নিয়ে রাস্তার পাশের একটা টং দোকানের বেঞ্চিতে গিয়ে বসে পড়ল। এরপর আচমকাই রোদ্দুরকে সেখানে দেখতে পেল। আয়েশ করে চা বিস্কুট খাচ্ছে, গায়ে টি শার্ট আর কালো রঙের ট্রাউজার। মোনা কপাল চাপড়ালো। কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল যে আজ এত খারাপ দিন যাচ্ছে ওর? মোনা কেটে পড়তে যাবে তার আগেই রোদ্দুর দোকানির উদ্দেশ্যে বলে উঠল, আমার বউ কি আপনার হাতের স্পেশাল এক কাপ চা দিন চাচা, দুধ চিনি ছাড়া, কড়া লিকার চা, খুব প্রেশারে আছে। মোনার মাথা ঘুরে উঠল। চোখের সব অন্ধকার দেখতে পেল। কটমট করে চাইল রোদ্দুরের দিকে। এই লোক কি জীবনেও শুধরাবে না? রোদ্দুরের মুখে আমার বউ ডাক শুনে মোনার মাথা ঘুরে উঠল। চোখের সব অন্ধকার দেখতে পেল। কটমট করে চাইল রোদ্দুরের দিকে। এই লোক কি জীবনেও শুধরাবে না? মোনা উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকবে না। এই অভদ্র লোকের মাথায় সমস্যা। সামনে থাকলে আবারও কোনো বেফাস কথা বলে ফেলবে। তাই এখানে বসে থাকা ঠিক হবে না ভেবে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো মোনা। চারদিক থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। সন্ধে নেমে গেছে। রাস্তাঘাট শুনশান নীরব। কাকপক্ষীরা ছোটাছুটি করে নিজেদের নিড়ে ফিরছে। মোনা ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে একসময় লক্ষ্য করলো ওকে কেউ ফলো করছে। ও তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই কয়েক কদম দূরে রোদ্দুরকে দেখতে পেল।
মোনাকে দাঁড়াতে দেখে রোদ্দুর নিজেও ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে শটান দাঁড়িয়ে পড়ল। এরপর এদিক ওদিক তাকিয়ে এমন একটা ভান করলো যেন কারো অপেক্ষায় আছে। মোনা ক্ষুব্ধ হলো ওকে দেখে। লোকটা এভাবে আঠার মতো পেছনে পড়ে আছে, কিছুতেই কিছু হচ্ছে না। ভেবেছিল আহিলের সাথে বিয়েটা হয়ে গেলে এই লোক ওর প্রতি আগ্রহ হারাবে, জ্বালানো বন্ধ করবে। কিন্তু কিসের কি? মোনা নিজেকে ধাতস্থ করে রোদ্দুরের দিকে এগিয়ে গেল। যথাসম্ভব ধৈর্য নিয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? রোদ্দুর ওর প্রশ্ন শুনে ছোট্ট করে শ্বাস ফেলল। এরপর হালকা গলায় জবাব দিল, কিছু না। আমাকে ফলো করছেন? না তো। মোনার তির্যক দৃষ্টি, গলা খানিকটা জোরালো হলো। তাহলে এখানে কি? আপনার বাড়ি তো এখানে নয়। রোদ্দুর শক্ত মুখে জবাব দিল, আমার ইচ্ছে করেছে তাই এখানে এসছে, এতে তোমার সমস্যা কি? আমার কোনোই সমস্যা নেই। বলে মোনা আর কথা বাড়ালো না। রোদ্দুরের সাথে কথা বাড়ানোই বৃথা। আস্তে এক পাগল লোক, লজিকলেস সব কথাবার্তার জবাব সব সময় রেডি থাকে। মোনা পারবে না ওর সাথে এত কথা বলে, তাই ও চুপচাপ বাড়ির পথ ধরল। পেছনে ফিরে দেখলো না একবার রোদ্দুরকে। এমনিতে আহিল আর রাইমার কাণ্ডটা বাড়িতে কিভাবে জানাবে সেই চিন্তা ওকে কুরে কুরে খাচ্ছে। পরপর কয়েকবার বেল বাজতে মোনার ভাবি নিপা দরজা খুলল। মোনাকে দেখে চিৎকার করলো, এখন বাড়ি ফেরার সময় হলো তোর? কতদিন বলেছি আজানের আগে বাড়ি ফিরবি? মোনা জুতা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। নিপার রাগেই কণ্ঠস্বর। হয়েছে, আমাকে উল্টাপাল্টা বুঝ দিবি না, নিশ্চয়ই হেঁটে হেঁটে ফিরেছিস। মোনা ব্যাগটা রেখে সোফায় বসলো। নিপা এক গ্লাস পানি এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, রিক্সা করে আসলে সমস্যা কি? কয় টাকা খরচ হয় বলতো? উফ, বাদ দাও তো। দিলাম। হাসপাতালে গিয়েছিলে? হুম। খালামার কি খবর এখন? ভালো, কাল নাকি ডিসচার্জ করে দেবে। গোসলটা সেরে আয়, ভালো লাগবে। মোনা উঠতে উঠতে একবার জিজ্ঞেস করলো, ভাইয়া ফিরেছে? না, কেন বলতো? কথা ছিল। ফিরলে বলিস। রাত 10টা। খাবার টেবিলে বসে মোনা যখন আহিল আর রাইমার বিয়ের খবরটা ওর বড় ভাই মঈনকে দিল, প্রচণ্ড রেগে গেল মঈন। সেই সাথে বোনের জন্য নিজের পছন্দ করা ছেলের এই রূপ তাকে করলো ভীষণ মর্মাহত। সে ধৈর্য রাখতে পারল না কিছুতেই। রাতেই ফোন করলো আহিলের বাবার কাছে, দিয়ে সব খুলে বলল। ছেলের বিয়ের সম্বন্ধে আহিলের বাবা মাও কিছুই জানেন না। মঈনের কাছ থেকে এই খবর শুনে তারা প্রচণ্ড চটে গেলেন। সব মিলিয়ে একটা বিশাল ঝামেলা তৈরি হয়ে গেল। ভাইয়ের কথাবার্তা শুনে মোনা বসল। এ কাহিনীর একটা এসপার ওসপার না করে তিনি কিছুতেই থামবেন না। ও মনে মনে প্রমাদ গুনল। আকাশ ভরা তারকারাজি, থালার মতো গোলাকার 4টা জ্যোৎস্না ছড়াচ্ছে মলিনভাবে। রোদ্দুর ছাদে বসে সিগারেট টানছে। সচরাচর ও সিগারেট নেয় না, তবে মন বিক্ষিপ্ত থাকলে একদিনে 8-10টার বেশিও নিয়ে ফেলে। ইতিমধ্যেই 8টা সিগারেট সাবার হয়ে গেছে, কারণ আজ ওর মন ভালো নেই। এর কারণ মোনা। এতদিন এতভাবে বোঝানোর পরেও মেয়েটা যদি অন্য কাউকে বিয়ে করতে চায়, তাহলে কি কোনো সুস্থ স্বাভাবিক প্রেমিকের পক্ষে সম্ভব এসব মেনে নেওয়া? রোদ্দুরও মানতে পারছে না। তার উপর মেয়েটার উদাসীন ব্যবহার, সবসময় অহংকারী ভাব, ভীষণ বিদঘুটে ব্যাপার। রোদ্দুর সিগারেটটা পিষে ফেলে নতুন নাম্বার থেকে মোনাকে কল করে, কারণ আগের সবগুলো নাম্বারই মোনার ব্লক লিস্টে। রোদ্দুর জানে এই নাম্বারটাও কিছুক্ষণের মধ্যেই মোনা ব্লক লিস্টে পড়ে যাবে। তবুও সে ফোন করলো। ফোনটা রিসিভ হলো অনেকক্ষণ পর। রিনরিনে মিষ্টি কণ্ঠ শোনা গেল মোনার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মুনতাহা আঞ্জুমানের প্রেমিক বলছি। তৎক্ষণাৎ ফোনের ওপাশ থেকে বিক্ষুব্ধ কণ্ঠটি ভেসে এলো। রোদ্দুর সাহেব? চিৎকার শুনে রোদ্দুরের মনে হলো ওর কানে তালা লেগে গেছে। আস্তে ধীরে, গলার এত জোর ভালো নয়। রাখছি। খবরদার ফোন কাটবে না, ভালো হবে না। মোনা চেঁচিয়ে উঠল। হুমকি দিচ্ছেন কোন সাহসে? আমি আপনার খাই না পড়ি? আচ্ছা, আপনার কোনো পার্সোনালিটি নেই? এত নির্লজ্জ লোক আমি জীবনে দেখিনি। তোমাকে ভালোবাসি। রোদ্দুরের সরল স্বীকারোক্তিতে ফোনের ওপাশে মোনা কিছুক্ষণের জন্য থমকালো ভরকালো। 3 বছর যাবৎ পেছনে পড়ে থাকলেও রোদ্দুর কখনো এভাবে ওকে ভালোবাসি বলেনি। তাইও আশ্চর্য হয়েছে বলা যায়। রোদ্দুরের পুরুষালী কণ্ঠস্বর আবারও ভেসে এলো। ভালোবাসি তোমাকে, শুনছো তুমি? অবান্তর সব কথা শুনতে চাইছি না। নিজেকে প্রস্তুত করে মোনা সোজা সাপটা কথাটা বলেই দিল। রোদ্দুর অবশ্য ওর কথা আমলে নিল না, সূক্ষ্ম গলায় বলল, তুমি আমাকে ভালোবাসো মোনা, সেটা নিজেও জানো না। দুঃস্বপ্নেও না।
রোদ্দুরের কণ্ঠ সংকুচিত হয়ে এলো। তোমার কোনো দয়া মায়া নেই? এত নিষ্ঠুর কেন আমার প্রতি? কারণটা আপনি নিজেই। কি করেছি আমি তোমাকে? পিনপতন নীরবতায় কাটল কিছু মুহূর্ত। এরপর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে মোনা বলল, আমি আপনার বোনের হোম টিউটার, আমাকে কি সেই হিসেবে ট্রিট করা উচিত না আপনার? কিন্তু আপনি তা না করে আমার পেছনে আঠার মতো লেগে রইলেন কেন? পটিয়ে নিজের প্রেমে ফেলবেন বলে? আমি ওখানে আমার দায়িত্ব পালন আর রুটি রোজির জন্য গিয়েছি, প্রেম করতে নয়। আকাশে চাঁদ তারা জ্যোৎস্না মিশে গিয়ে মেঘ জমিয়েছে, বাতাস বরফের ন্যায় ঠান্ডা। বোঝাই যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। নামক রোদ্দুরের মনের ভেতর যে আগুন জ্বলছে তা নেভাতে এখন শীতল বর্ষণই দরকার। ও শান্ত স্বরে বলল, আমি তো বাড়িতে তোমাকে কখনো কিছু বলিনি, তবে হ্যাঁ, আজ ভিন্ন। তোমার বিয়ের খবর শুনে মাথায় ঠিক ছিল না, বাড়াবাড়ি করে ফেলেছে, সেজন্য সরি। কিন্তু রাগে পড়ানোর আগে থেকে আমি তোমার প্রতি বইক হয়ে গিয়েছিলাম, সেটা তুমিও খুব ভালো করেই জানো। দ্রুত এই উইকনেস কাটিয়ে উঠুন রোদ্দুর সাহেব। কাটবে না। টিউশনিটা তাহলে ছাড়তে হবে, আন্টির অনুরোধ রাখাটাও এবার সম্ভব হবে না। রোজ রোজ জলার থেকে একেবারে চালিয়ে ফেলো, শান্তি পাবো। রোদ্দুর তীব্র গলায় কথাগুলো বলে নিজেই মোনাকে ব্লক করে দিল ফোন থেকে। অনেক হয়েছে, আর নয়। নিজের ব্যক্তিত্ব অহংকার সব বিসর্জন দিয়েছে সে এই মেয়ের জন্য। এবার থামতে হবে, নিজের সীমা পরিসীমা জানতে হবে। এদিকে রোদ্দুরকে ব্লক দিতে গিয়ে নিজেকে ব্লক দেখে প্রথম মোনা ভীষণ আশ্চর্য হলো। এ বাড়িতে রাহাকে পড়াতে আসার ব্যাপারটা মোনার জন্য নিতান্তই কাকতালীয় হলেও রোদ্দুরের সাথে ওর প্রথম দেখা হয়েছিল পাবলিক লাইব্রেরিতে। সিডনি শেলডনের একটা বই নিতে গিয়ে দুজনের মধ্যে অসামান্য বাকবিতণ্ডা তৈরি হয়েছিল সেদিন। মেজাজ চড়ে গিয়েছিল রোদ্দুরের, চটেছিল মোনাও। তথাপি লাইব্রেরির নিয়ম ভঙ্গ করা ও পড়ুয়াদের মনোযোগ নষ্ট করার দায়ে ওদের দুজনকেই লাইব্রেরি থেকে বের করে দিয়েছিল সেদিন। এরপর একে অপরের ওপর চোটপাট চালিয়ে দুজনেই নিজেদের রাস্তা মেপেছিল। রোদ্দুর মনে মনে চেয়েছিল এই মেয়ের সাথে যেন কুসমিন কালেও আর দেখা না হয় ওর, কিন্তু ওর প্রার্থনা কবুল হয়নি। ঠিক 1 মাস পর একটা হসপিটালে ব্লাড ডোনেট করতে গিয়ে মোনার সঙ্গে দেখা হয়ে গেল ওর। সেদিনই জেনেছিল এই শ্যামলা গড়নে ছোটোখাটো গড়নে ঝগড়ুটে মেয়েটা নিয়মিত ব্লাড ডোনেটও করে। তৃতীয় দেখাটা একটু নাটকীয়। এক বৃষ্টিমুখর দিনে বাসে দেখা হয়েছিল দুজনের। পাশাপাশি সিটে বসলেও কথা হয়নি একটাও। বাসটা প্রায় খালি ছিল। মগবাজার মোড়ে নেমে প্রচণ্ড বর্ষণে মুনা ওকে নিজের ছাতা দিয়ে নিজে ভিজে ভিজে বাড়ির পথ ধরেছিল। একটা মেয়ের এমন সহৃদয়বান মনোভাব ভীষণ টান ছিল ওকে। আগ্রহটা মূলত সেদিন থেকেই শুরু। প্রেমে পড়েছিল চতুর্থবারের দেখায়। শাহবাগ মোড়ে পহেলা ফাল্গুনের দিন। হলুদ সাদা মিশেলে শাড়ি পরিহিত মুনার খোলা চুলের মায়ায় পড়েছিল রোদ্দুর। প্রেম নামক গভীর কুয়োয় ডুব দিয়েছিল সেদিনই। এরপর আরও বহুবার নানান জায়গায় দেখা হয়েছিল তাদের, কখনো লাইব্রেরিতে, কখনো যাত্রী ছাউনিতে বা বেইলি রোডের কালচে পিচঢালা পথে। রোদ্দুর বরাবরই স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, যা বলে সরাসরি মুখের ওপর বলে দেয়। মনে এক বাইরে আর এক, এই স্বভাব তার নেই। লুকোচুরি এবং গোপনীয়তার বিশ্বাসী নয় বলে সরাসরি প্রেম নিবেদন করেছিল মুনাকে। তবে বিনিময়ে পেয়েছিল ওর কাজল চোখের রক্তিম সৌন্দর্য আর তুলতুলে হাতের চর। চর খেয়েও 3টা বছর মুনার পেছনে ব্যয় করেছে রোদ্দুর। এরপরেও মেয়েটার মনে জায়গা নিতে ব্যর্থ সে। ইতিপূর্বে বহুবার মুনার এই বিরূপ প্রতিক্রিয়ার কারণে প্রতিজ্ঞা করত এই মেয়ের ধারে কাছেও সে ঘেঁষবে না। কিন্তু পরবর্তীতে নিজস্ব অনুভূতির টানে বা মুনা স্নিগ্ধ হাসির প্রেমে পড়ে কথা রক্ষা বরাবর ব্যর্থ হতো। কিন্তু এবার নিজের প্রতি ভীষণ হতাশা কাজ করেছে রোদ্দুরের। রাগও হচ্ছে। চুলোয় যাক মুনা, যা খুশি যাকে খুশি বিয়ে করুক। যে তাকে 2 পয়সারও মূল্য দেয় না তাকে নিয়ে আর মাথা ঘামাবে না বলে মনে মনে রোদ্দুর কঠিন প্রতিজ্ঞা করল। সকাল 10টা, পরিবেশ শান্ত, আবহাওয়া ঠান্ডা। মিষ্টি রোদে চিকচিক করছে রোদ্দুরের বাড়ির সামনে ছোট বাগানটা। রাতে বৃষ্টি হয়েছিল, এখনও গাছের পাতা ফুল আধ ভেজা। ফুলের গন্ধে মম করছে চারপাশ। লনের সামনে চেয়ার টেবিলে বসে কফির মগে চুমুক বসাচ্ছে রোদ্দুর। মাত্রই ঘুম থেকে উঠেছে, চোখ মুখ ফুলে আছে, ফর্সা নাকের ডগা লাল হয়ে আছে তার, কিছুটা রাগে বিরক্তিতে। রাগটা অবশ্য তার নিজের উপরেই, কারণ তার বেহায়া চোখ দুটো বারবার চলে যাচ্ছে দোতলায় রাহার ঘরে জানালার পাশে বসে থাকা মোনার ওপর।
রোদ্দুর অবশ্য মনের সাথে যৌথ করে নিজেকে কন্ট্রোল করে ফেলল। আর কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, সে চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে মন দিল। রাহাকে পড়ানো শেষ করে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পথে রোদ্দুরের সামনে পড়ে গেল মোনা। আর সাথে সাথেই ও চেহারার হাসি খুশি ভাবটা মিলিয়ে গেল। ও চেহারার হাসি খুশি ভাব বদলে যাওয়াটাকে বিন্দু মাত্র গ্রাহ্য না করে রোদ্দুর নিজের মতো ওকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে গেল। একবার তাকালো না মোনার দিকে, যেন মোনাকে সে দেখেইনি। মোনা ভীষণ অবাক হলো, যে ছেলে ওকে সামনে দেখলে একবার হলেও তাকায়, সে আজ ওকে এভাবে এড়িয়ে গেল। এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের বিষয়। ও চুপচাপ বাড়ির পথ হলো দ্বিধাগ্রস্ত হয়ে। এরপর মোনা হঠাৎ করে খেয়াল করলো যে রোদ্দুর আর ওকে জ্বালাচ্ছে না, আগের মতো দেখা দিচ্ছে না, আননোন নাম্বারে কলও আসছে না। কয়েক সপ্তাহ তো রোদ্দুরকে সে এক পলকের জন্য দেখেইনি। রোদ্দুরের এ ধরনের কাজের সাথে পরিচিত নয় বলেই ব্যাপারটা মোনাকে বেশ অস্বস্তিতে ফেলে দিল। তবে জোর করে নিজেকে বোঝালো অসভ্য লোকটা এবার সভ্য হয়েছে। ওর স্বাভাবিকভাবেই রাহাকে পড়াতে লাগলো, কিন্তু কোথাও একটা দ্বিধা যেন রয়েই গেল। আহিল আর রাইমার কাণ্ডে তাদের দুই পরিবারই ভীষণ ক্ষেপেছে। বান্ধবীর জন্য ঠিক করা পাত্রকে কি করে রাইমা বিয়ে করতে পারল তা ভেবেই ওর মা বাবার ধিক্কার ওর প্রতি। পাড়া পড়শি আত্মীয় স্বজনরাও ছি করছে, আহিলের ক্ষেত্রেও তাই। সেজন্য দুজনের পরিবারই সাফ জানিয়ে দিয়েছে তারা এই বিয়ে মেনে নিবে না, তাই নিজেদের ব্যবস্থা যাতে নিজেরা করে নেয়। আহিলের বাবা তো পারিবারিক ব্যবসা থেকেও বের করে দিয়েছে ওকে। কোথাও ঠাঁই না পেয়ে ছোট্ট একটা ভাড়া বাসা করে রাইমাকে নিয়ে সেখানে উঠেছে আহিল। মানিব্যাগে 20,000 টাকা নিয়ে রাইমাকে বিয়ে করেছিল সে। বিয়ে 3 সপ্তাহ পেরিয়েছে মাত্র, এখন সম্পূর্ণরূপে হাত খালি। এক বন্ধুর থেকে কিছু টাকা ধার চেয়েছে, দেয় কিনা সেটা নিয়ে ভীষণ টেনশনে আছে সে। আহিল চিন্তাগ্রস্ত। রাইমাকে বিয়ে করাটা তার ভুলই হয়েছে। অন্তত পরিবারে জানিয়ে বিয়ে করলে এ সমস্যায় পড়তে হতো না। কিন্তু কি করবে, মোনাকেই বাবা মায়ের ভীষণ মনে ধরেছিল। আর বাবার কথার উপর না বলাটা মোটেও সাহসে কুলোয়নি ওর। রাইমার সাথে দেখা সাক্ষাৎ ছিল মাত্র 22 দিনের। মেয়েটা আগুন সুন্দরী, চলন বলন কথাবার্তা সবকিছু অন্যরকম, খানিকটা বোকা ধাঁচের। আহিলের এরকম মেয়েই পছন্দ। এ ধরনের মেয়েরা মুখে মুখে তর্ক কম করে। মোনার সাথে পার্কে ওকে যখন প্রথম দেখেছিল তখনই রাইমাকে মনে ধরেছিল ওর। এরপর কৌশলে ফোন নাম্বার নিয়ে কল মেসেজ করতে করতে কিছুদিনের মধ্যে এত কাছাকাছি এসে পড়ল যে আহিল ওকে হাতছাড়া করতে চায়নি। সৌন্দর্যের দিক থেকে মোনা রাইমার থেকে পিছিয়ে থাকলে অন্য সব কিছু দিক দিয়ে সেরা, এটা স্বীকার করতে আহিলের অবশ্য দ্বিধা নেই। কিন্তু ঝোঁকের মাথায় বিয়ে করে এখন যে পস্তাচ্ছে তাতে আহিল ভীষণই কনফিউশনে ভুগছে। রান্নাঘর থেকে 1 কাপ চা নিয়ে বারান্দায় বসে থাকা আহিলের কাছে গেল রাইমা। চিন্তায় ডুবে থাকা আহিলকে ডাকলো দুবার, কিন্তু তাতে সাড়া না পেয়ে কাঁধে ছোট্ট করে ধাক্কা দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো রাইমা। কিন্তু তাতে হিতে বিপরীত হলো। আহিল প্রচণ্ড রেগে ধমকে উঠল ওকে। তোমার কোনো কাজ নেই? বিরক্ত করছো কেন? যাও 2 চোখের সামনে থেকে। প্রচণ্ড ধমক খেয়ে চমকে উঠল রাইমা। হাত থেকে চায়ের কাপ পড়ে গেল ওর। গরম চা গিয়ে পড়লো ওর পায়ে। ব্যথাতুর শব্দ করে উঠল। আহিল 2 সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে এরপর বিরক্ত ভঙ্গিতে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সেটা দেখে রাইমা বিস্ময়ে চূড়ান্ত শিখরে পৌঁছে গেল। চুপচাপ ওয়াশরুমে গিয়ে পায়ে পানি ঢাললো অনেকটা সময় ধরে। পায়ে ফোসকা পড়ে গেছে ওর। ব্যথার তো পা নিয়ে বেরিয়ে এসে দেখলো আহিল আগের মতো শুয়ে আছে চোখ বন্ধ করে। রাইমা গিয়ে বসলো ওর শিওরে। অনেকক্ষণ ইতস্তত করে এরপর ডাকলো আহিলকে। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? সাথে সাথেই জবাব এলো না। কয়েকবার ডাকার পর বিরক্তিকর সুর ভেসে এলো। ঘুমিয়ে আছি, দেখছো না? ডাকছো কেন? বার্ন ক্রিম লাগতো। টাকা নেই বলে আহিল অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। রাইমা এরকম জবাব আশা করেনি। ও আর কোনো কথা বলল না। আকস্মিক এই ঘটনায় ওর মনের দিক দিয়ে বিধ্বস্ত হয়ে পড়ল। এই আহিলকে ও কোনোভাবেই চিনতে পারছে না। আকাশের আজ মন ভালো নেই। ক্ষণে ক্ষণে সে শুধু তার রূপ বদল করছে, কখনো সাদা কখনো কালো মেঘের চাদরে নিজেকে ঢেকে নিচ্ছে। দমকা হাওয়ার সাথে ছোটাচ্ছে বৃষ্টিবান। টিপ টিপ করে ঝরে পড়া বৃষ্টি জলে প্রকৃতি নিজেকে ধুয়ে মুছে নিয়ে সতেজ হচ্ছে। তবে রাস্তায় জমছে কাদা পানি। ক্লাস 6-এর স্টুডেন্টকে পড়ানো শেষ করে মোনা মাত্রই বেরিয়েছে। বৃষ্টি তখন নেই। ফুটপাথ ধরে হাঁটতে গিয়ে কাদা জলে বারবার পা পড়ছে মোনার।
যার কারণেই জামা কাপড়ের বেহাল দশা। আকাশি রঙের প্রিয় সালোয়ার কামিজটা আজকেই মাত্র পরেছে ও। এর মধ্যে কাদা লেগে বিদঘুটে অবস্থা হয়ে যাওয়ায় মোনার বড্ড মন খারাপ হয়ে গেল। এই অবস্থায় হেঁটে হেঁটে বাড়ি যেতে ইচ্ছে করলো না ওর। সেজন্য রিকশার খোঁজ করলো, কিন্তু বৃষ্টির দিনে রিকশা পাওয়াটা মুশকিল হয়ে গেল ওর জন্য। শেষ পর্যন্ত যাও একটা পেলেও রিকশাওয়ালা ভাড়া চাইলো দ্বিগুণেরও বেশি। তর্ক করেও লাভ হলো না। 20 টাকার ভাড়া 50 টাকাতেই রাজি হতে হলো মোনাকে। সিগন্যালে এসে থেমেছে রিকশাটা। ছোটোখাটো যানজট সৃষ্টি হয়েছে। হঠাৎ করে মোনা বাঁদিক তাকাতেই রোদ্দুরকে দেখলো বাইকে বসে আছে। একা নেই, পেছনের সিটে একটা মেয়ে আছে, শাড়ি পরা, দারুণ সুন্দরী, নায়িকাদের মতো দেখতে। রোদ্দুরের কাঁধে রাখা মেয়েটার ফর্সা হাতখানা চকচক করছে দূর থেকে। মেয়েটা হয়তো কিছু একটা বলছে। রোদ্দুর সুন্দর করে হেসে কথার উত্তর দিল মেয়েটাকে। রোদ্দুরের কথা শুনে মেয়েটা লাজুকতায় মিলিয়ে গেল। চুলগুলো ঠেলে কানের পিঠে গুজে শক্ত করে ধরে বসলো রোদ্দুরকে। মোনা এক দৃষ্টিতে ওদের দুজনকে দেখে যাচ্ছিল। এমনভাবে আচরণ করছে যেন দুজনের মধ্যে ভালোবাসার অভাব নেই, অথচ এতদিন কত কিছু করেই না মোনাকে বাগে আনানোর চেষ্টা করেছে। কত ধর্ণা দিয়েছে রোদ্দুর, আর এখন কদিনেই ভালোবাসা শেষ। নতুন গার্লফ্রেন্ড নিয়ে বাইকে করে ঘোরাঘুরি চলছে। চলুক, তাতে মোনার কি? ও তো আর ভালোবাসে না রোদ্দুরকে, কিন্তু মনটা হঠাৎ এমন ভার লাগছে কেন মোনা বুঝতে পারল না। আচমকায় চোখাচোখি হয়ে গেল রোদ্দুরের সঙ্গে। সাথে সাথে মোনা নিজের চোখ সরিয়ে সামনে তাকিয়ে মুখ শক্ত করে রিকশাওয়ালাকে বলল, মামা একটু দ্রুত চলেন, আমার তাড়া আছে। যানজট তখনও সরেনি। একটু একটু করে গাড়ি এগোচ্ছে। রিকশাওয়ালা বিরক্ত হলো মোনার উপর। এই জ্যামের মধ্যেই আমি পক্ষী রাজের মতো উড়িয়া উড়িয়া যাবো নাকি? জ্যাম সরুক, সরলে যাবো। আপনি গাড়িটা অন্তত আগান, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে জ্যাম ছুটবে কি করে? আপনি আমার থেকে বেশি বোঝেন। কখনো সামনে আগালেই খামু বাড়ি, এই জন্যই কয় মেয়ে মানুষের আক্কেল কম। মোনা রেগে গেল। ভদ্রভাবে কথা বলেন, তাড়া আছে বলেই বলছি। আপনিও আক্কেলওয়ালা কথা কয়েন। অত তাড়া থাকলে নিজের প্রাইভেট কার নিয়ে বাইর হইবেন এরপর থেকে। রিকশাওয়ালার গলা চড়ে গেল। উচ্চ স্বর শুনে আশেপাশের অনেকেই তাকাচ্ছে, অদ্ভুতভাবে দেখছে। রোদ্দুর যদিও তাকাচ্ছে না, কিন্তু ওর পেছনে বসা মেয়েটা তাকিয়ে দেখছে। অস্বস্তিতে মোনার চোখ মুখ দেখার মতো হলো। ও আরেকটা কথাও বাড়ালো না। মোনা গোসল সেরে চুলে তোয়ালে পেঁচিয়ে বিছানায় গিয়ে বসলো। মাথাটা প্রচণ্ড ধরেছিল, পানি ঢালা এখন ফ্রেশ লাগছে। ঠান্ডা হওয়ায় গা এলিয়ে বসে ফোনটা হাতে নিল। এরপর কি মনে করে গ্যালারিতে ঢুকলো। ঘাটাঘাটি করতে গিয়ে পেল রোদ্দুরের একটা ছবি। অবশ্য ছবিতে রোদ্দুর একা নয়, রাহাও আছে। 2 বছর আগে রাহারা ফ্যামিলি সহ কক্সবাজার ঘুরতে গিয়েছিল। তখন ছবিগুলো ও পাঠিয়েছিল মোনাকে। মোনা রোদ্দুরের হাসি মাখা ছবিটার দিকে তাকিয়ে রইল। নিঃসন্দেহে এই পুরুষ ভারী সুদর্শন, তার হাসি চোখে লেগে থাকার মতোই। ও স্ট্যাটাসের সাথে যায় কোনো বড়লোক ঘরের মেয়ে। ওর পাশে মানায় পরীর মতো দেখতে কোনো সুন্দরীকে। মোনার মতো ছোটোখাটো শ্যামলা গড়ন, যার পারিবারিক আর্থিক অবস্থা নড়পড়ে, সেরকম কেউ কোনোভাবেই যায় না রোদ্দুরের সাথে। মোনা যখন এসব ভাবনায় মগ্ন, তখন এর পেছনে এসে দাঁড়ালো নিপা। মোনার ভেজা চুল থেকে তোয়ালে সরিয়ে নিয়ে বলল, ভেজা চুলে বেশিক্ষণ থাকতে নেই, কতবার বলবো তোকে? মোনা চমকে গিয়ে ফোন অফ করে রেখে দিল। অপ্রস্তুত গলায় বলল, বেশিক্ষণ থাকিনি তো। জানি আমি তোর স্বভাব, সাফাই গাস না। ওকে, আর সাফাই গাইব না আমার সুন্দরী ভাবি। নিপা ওর গাল টেনে দিয়ে বলল, চা খাবি? তুমি বানালে অবশ্যই খাবো। বস, নিয়ে আসছি। নিপা 2 কাপ চা নিয়ে এলো 5 মিনিটের মধ্যে। এরপর এসে বসলো মোনার পাশে। চায়ের কাপে চুমুক দিতে দিতে নিপাকে লক্ষ্য করলো মোনা। কেমন যেন বিভ্রান্ত দেখায় নিপাকে। মোনা গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে নাকি? নিপা হাত কসলাতে কসলাতে ইতস্তত করে বলল, বলতে তো চাই, কিন্তু তুই কিভাবে নিবি? মোনা চায়ের কাপটা বেডসাইড টেবিলের উপর রেখে আলতো করে ভাবির হাত দুটো নিজের মুঠোয় নিল। নম্র সুরে শুধালো, বাবা মা চলে যাওয়ার পর তুমি আর ভাইয়া তো আমার সব, তোমরা আমার অভিভাবক, তাই এত হেজিটেট করো না ভাবি। আর কখনো কি এমন কিছু হয়েছে যে তোমরা কিছু বলেছো আর আমি অন্যভাবে নিয়েছি? নিপা দীর্ঘশ্বাস ফেলে ওর গালে হাত রাখলো। না, কখনোই না। তাহলে কোনো কিছু নিয়ে ভনিতা করো না, সরাসরি বলে ফেলো। ওয়েট, ভাইয়া কিছু বলেছে?
একটু সময় নীরবতা পালন করে নিপা বলল, আসলে তোর ভাইয়া তোর জন্য একটা প্রস্তাব এনেছে। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মা বাবা নেই, দুটো বোন, ওদেরও বিয়ে হয়ে গেছে, ধানমন্ডি বাড়ি আছে। ওরা তোর ছবি দেখে পছন্দ করেছে, তোর ভাইয়া বলায় আসতে রাজি হয়েছে। মোনা অনেক অবাক হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না ভাবি, তোমরা আবার আমার বিয়ে নিয়ে পড়েছো? নিপা বলল, বোন বিয়ের উপযুক্ত হলে বড় ভাইদের চিন্তা দিন দিন বাড়তেই থাকে। যতদিন না ভালো ছেলের হাতে তুলে দিতে পারছে ততদিন তোর ভাইয়ের মাথাও ঠান্ডা হবে না। মোনা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আহিল সাহেবের কাণ্ডের পর আবারও? আরে ছেলেটা তোর ভাই পরিচিত, অনেক দিনের জানাশোনা। তাই বলে এভাবে? মোনার মুখ ছোট হয়ে গেল। নিপা বুঝলো ওর মনের অবস্থা। মেয়েটার জীবনটাই এরকম, জীবনভর অন্যের মর্জি মতো চলতে হয়, পরিবার খুশি দেখতে হয়। তাতে জীবন জাহান্নাম হয়ে গেলে যাক, কারো কিছু যায় আসে না। শুধু অন্যের জন্য জীবন স্যাক্রিফাইস করলে এই পৃথিবী খুশি। নিপা মোনাকে সবসময় ননদ কম, নিজে ছোট বোনের মতো দেখে। তাই ওর যাতে একটা ভালো পরিবারে ভালো ছেলের সাথে বিয়ে হয় তা নিয়ে নিপারও ভাবনার অন্ত নেই। ও বলল, আহিলের ওরকম কাণ্ডের পর তোর ভাই দুশ্চিন্তায় আছে তোকে নিয়ে। না করিস না বোন, তুই রাজি না হলে তোকে জোর করে বিয়ে দেব না। কিন্তু তোর ভাই যেহেতু ওদের আসতে বলেছে, অন্তত দেখা সাক্ষাৎ হোক, তাছাড়া আগে হোক পরে হোক বিয়ে তো করতেই হবে। মোনার মন কিছুতেই সায় দিতে চাইল না বিষয়টাতে, কিন্তু ভাই ভাবির কথা ভেবে মনের বিরুদ্ধে গিয়ে রাজি হলো দেখা সাক্ষাৎ করতে। রাতে ওর ঘুম এলো না, মনে হলো কোনো কিছু যেন থমকে গেছে। মোনা নিজেও থেমে গেছে। অজানা অচেনা জ্বালা পোড়া এক ধরনের অনুভূতি তোলপাড় চালাতে লাগলো ওর হৃদযন্ত্রে। রোদ্দুর চোখ বন্ধ করে বারান্দায় বসে গান শুনছে, বৃষ্টিময় প্রেমের গান। গানটি ভেসে আসছে মৃদু বাতাসের সঙ্গে সঙ্গে, প্রতিটি সুরেই যেন মোনার হাসির রেশ মিশে আছে। মোনা ওর কল্পনায় উকি ঝুঁকি দিচ্ছে। রোদ্দুরের চোখের সামনে ভেসে উঠছে ও নানান ছবি, সেই প্রথম প্রেমে পড়ার মুহূর্ত, বৃষ্টিতে ভিজে যাওয়া। ওর মনে প্রশ্ন জাগে, মোনা কি সত্যি ওর কল্পনায় আছে নাকি এই সুরের সাথে মিশে গেছে? আচ্ছা, এমনও কোনো দিন কি আসবে যখন ওরা দুজন একসাথে বৃষ্টিতে ভিজবে, প্রেমের গান গাইবে? রোদ্দুর ভাবে মোনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত টক ঝাল মিষ্টির মতন। মোনা কিছু না করে ওর মনে কেমন এক অন্য জগৎ সৃষ্টি করে দিয়েছে, যার থেকে ও কিছুতেই বেরোতে পারছে না। কতদিন মোনাকে সে এড়িয়ে চলছে, 1.5 মাস যাবৎ মেয়েটাকে সে জ্বালায় না, বিরক্ত করে না, ফোন দেয় না, কথা হয় না। এরপরেও মেয়েটা 1 সেকেন্ডের জন্য ওর মাথা থেকে বেরোয়নি, অথচ মোনা আগের মতোই চলছে। কোনো হেলদোল নেই, রোদ্দুর আছে নাকি গেছে। হঠাৎ একটা বজ্রধ্বনি ওকে বাস্তবে ফিরিয়ে আনে। জানালা দিয়ে তাকিয়ে দেখে বৃষ্টি আসার প্রস্তুতি নিচ্ছে। রোদ্দুর আকস্মিক উঠে দাঁড়ায়, ফোন খুঁজতে থাকে। বালিশের নিচে ফোনটা সে খুঁজে পায়। ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে থেকে রোদ্দুর ভাবে মোনাকে একবার ফোন করে কথাটা জিজ্ঞেস করলে ও কি খুব বেশি ছোট হয়ে যাবে? রোদ্দুর অবশ্য ফোন করলো না মোনাকে, কি দরকার আবারও ছোট হওয়ার, অহেতুক নিজে যন্ত্রণা বাড়ানোর। সে ফোন করলো নিজের বন্ধু মাহির, সজলদের। মোনার থেকে অপমানিত হওয়া চেয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বলে সময় কাটানো ভালো। বন্ধুরা অবশ্য ওকে বাইরে বেরোতে বলল। আজ রাতটা ওরা ক্লাবে কাটাবে, ছোটোখাটো পার্টির আয়োজন করা হবে। বৃষ্টির রাতে এরকম আড্ডাবাজিতে যোগ দেওয়ার চেয়ে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমানোটা রোদ্দুরের কাছে বেশি প্রিয় হলেও নিজের বিষাদ মনটাকে ডাইভার্ট করতেই রোদ্দুর জামা প্যান্ট পরে তৈরি হলো ক্লাবের উদ্দেশ্যে। রাত 10:30। ড্রয়িং রুমে আসতেই রোদ্দুর তার বাবাকে দেখতে পেল। ইনামুল সাহেব সোফায় বসে আজকে দৈনিক পত্রিকাটায় চোখ বোলাচ্ছেন। কারো অস্তিত্ব টের পেয়ে চোখ উঠিয়ে তাকালেন তিনি। রোদ্দুরকে রেডি হয়ে বাইরে বেরোতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? রোদ্দুর ছোট্ট করে বলল, একটু বেরোচ্ছে। সেটাই তো জানতে চাইছি, কোথায় যাচ্ছ? ক্লাবে। ক্লাব মানে নাইট ক্লাবে? ফুস করে শ্বাস ফেলে রোদ্দুর উত্তর দিল, না, সজল মেয়েদের ক্লাবে। নাইমুল সাহেব শুনেই নাক সিটকানোর ভঙ্গি করলেন। ছেলেকে হাস্য রসাত্মক কণ্ঠে বললেন, ওটাও আবার ক্লাব? তো এত রাতে এখানে কি? রোদ্দুর সোজা সাপটা কণ্ঠে বলল, ছোটখাটো পার্টি হবে। ইনামুল সাহেব এবার পুত্রের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে চাইলেন, এরপর তাচ্ছিল্য ভরে বললেন, পার্টি?
ওসবকে আবার পার্টি বলে নাকি? তাছাড়া তোমার পার্টি মানেই তো ওই ছোট লোক বস্তিগুলোর সাথে আড্ডাবাজি। এত রাত ওসব আড্ডাবাজিতে না গিয়ে ঘরে গিয়ে ঘুমাও, কাজে দেবে। নয়তো কোনো ভালো নাইট ক্লাবে যাও, ভালো এনজয় করতে পারবে। রোদ্দুরের মেজাজ খারাপ হয়ে গেল। তার বাবা দাম্ভিক অহংকারী, সে খুব ভালো করেই জানে। কথায় কথায় ওর বন্ধুদেরকে বাবা গরিব ছোট লোকের বাচ্চা বলে। বাবার এই স্বভাবটা রোদ্দুর মোটেও পছন্দ করে না। মানুষ তো মানুষই হয়, ছোট লোক বড় লোক আবার কি শ্রেণী দেখে কি বন্ধুত্ব হয়? হলেও সেটা কি লয়াল? বছর কয়েক আগে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যখন ও ভর্তি ছিল, যখন রক্তের প্রয়োজন হয়েছিল, তখন তো কোনো বড়লোক বন্ধুকে সাহায্য করতে আসেনি, বরঞ্চ তথাকথিত ছোটলোক বন্ধুগুলোই ওর পাশে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। বাবা কি সেসব ভুলে গেছে? মানুষ কেন এত অদ্ভুত হয়? রোদ্দুর কঠোর গলায় বলল, তোমার সব নাইট ক্লাবগুলোতে নোংরামি রাখা আপু। বাবা হয় তুমি আমাকে সেখানে যেতে কিভাবে বলতে পারো? সেই মনেও। ছেলের কথা শুনে ইনামুল সাহেব বেজায় রেগে হম্বিতম্বি শুরু করলেন। তার ছেলে তার মুখের ওপর কথা বলছে কোন দুঃসাহসে? স্বামীর চেঁচামেচি শুনে রিমু বেগম আর রাহা ছুটে এলো। ততক্ষণে অবশ্য রোদ্দুর বেরিয়ে গেছে। এমনিতেই মন মেজাজ আজকাল চটে থাকে এক মেয়ের কারণে, তার উপর বাবা হয়ে কেউ যদি এমন অবান্তর কথা বলে তাহলে কি মেজাজ ঠিক থাকে? না চাইতেও খারাপ ব্যবহার হয়ে যায়। রোদ্দুর রাস্তায় পড়ে থাকা একটা প্লাস্টিকের বোতলে লাথি দিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে পথে বসে পড়ল। পকেটে থাকা হ্যান্ডফোনটা ঠিক তখনই বেজে উঠল। বিরক্তির চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়ে কল রিসিভ করতেই মাহিরের গলা শোনা গেল, মামা কই তুই? পথে বসে আছে। মাহির লাফিয়ে উঠল যেন। কেন, কোনো সুন্দরীরে দেখা আটকে গেছস নাকি? মুনারে ঠকাবা নাকি? রোদ্দুরের মেজাজ আরো গরম হয়ে গেল। পৃথিবীটা স্বার্থপর, মন তাহার সবচেয়ে বেশি স্বার্থপর, তাই ও ঠকবে। আমার ঠকানোর কোনো প্রয়োজন নেই। মাহির কিছু বুঝতে না পেরে বলল, কি কও মামা, বুঝি না। তোর এত কিছু বুঝতে হবে না, ফোন রাখ। ওকে, বাট ক্লাবে আসবি না? আসছে। ফোন রেখে রোদ্দুর উঠে দাঁড়ালো। প্যান্টে ধুলো ময়লা লেগে আছে। ঝাড়তে ঝাড়তে তিরিক্ষি মেজাজে রোদ্দুর বলে উঠল, মুনতাহা, তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। এমনভাবে কথাটা বলল যেন মোনাকে আস্ত চিবিয়ে খেতে পারলে তার মেজাজ কিছুটা ঠান্ডা হতো। হুট করে পাত্রপক্ষ দেখতে আসার বিষয়টা জানার পর থেকেই মুনার মন বিক্ষিপ্ত। আহিলের সাথেও ঠিক এমনিভাবেই বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল। অল্প কিছুদিনের ব্যবধানে দুই পরিবার বিয়েটা পাকাপাকি করে ফেলেছিল। কোনো ঝুটঝামেলা হয়নি। মুনা যদিও মন থেকে রাজি ছিল না, কিন্তু রোদ্দুরকে দূরে সরাতে এবং বড় ভাইয়ের কথা রাখতে মত দিয়ে দিয়েছিল। আহিলের সাথে মুনার দুবার দেখা সাক্ষাৎ হয়েছিল। প্রথমবার বাড়িতে, পরের বার পার্কে। সেদিনই রাইমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। আর তাতেই আহিলের মন এমন পরিবর্তন হয়ে যায় যে রাইমাকে সে বিয়েই করে ফেলেছে। মানুষের মন কত আজব জিনিস। মুনা দ্বিধায় পড়ে গেছে। কিছুই ওর ভালো লাগছে না। ভর দুপুরের এই সুন্দর রোদটাও না। এসব বিয়ে শাদী নিয়ে চিন্তা ওর মাথা খারাপ করে দিবে মনে হচ্ছে। ইচ্ছে করছে এক্ষুনি সব কাহিনী দফা রফা করে সব কিছুতে ফুল স্টপ বসিয়ে দিতে। কিন্তু বড় ভাইকে সে সমীহ করে চলে। ভাইয়ের মুখের ওপর সে কিছুই বলতে পারে না। তার মানে এই নয় যে মঈন তাকে কড়া শাসনে রাখে, বরং অনেকটা শ্রদ্ধাবোধ আর কৃতজ্ঞতা বোধ থেকেই মুনার এমন স্বভাব হয়েছে। পিতৃমাতৃহীন এই মানুষটা বহু কষ্ট করে ওকে এত দূর পর্যন্ত এনেছে। নিজে না খেয়ে ওকে খাইয়েছে, বড় করেছে, পড়ালেখা শিখিয়েছে। এরপরেও যদি মুনা তার প্রতি কৃতজ্ঞ না হয়, তার কথার অবাধ্য হয়, তাহলে সেটা তার ভাইকে অসম্মান করানোর মতোই ঘৃণ্য। মুনা তার পারতপক্ষে এবং জ্ঞাতসারে কোনো দিনও ভাইয়ের অবাধ্য হয়নি। এরপরও সাহস করে মুনা ঠিক করে মঈনকে গিয়ে বলবে এখনই ও বিয়ে টিয়ে করতে পারবে না, পাত্রপক্ষকে না করে দিতে। কিন্তু পরক্ষণে সেই ভাবনাটাও আর বাস্তবে রূপ দিতে পারে না, যখন মঈনকে এ বিয়ের ব্যাপারে খুবই উৎসাহী দেখায়। ভাইয়ের ঘরের সামনে গিয়েও ফিরে আসে এ কারণে। ঘরে ফিরে মোবাইলটা হাতে নিতেই দেখে রাহার মেসেজ। মুনা মেসেজ ওপেন করলো। রাহা ওকে আপু বলেই সম্বোধন করে। সেভাবেই লিখেছে, আপু, পরশু আমার বার্থডে, তুমি কিন্তু বিকালেই চলে এসো, আমাকে সাজিয়ে দিবে। তুমিও সাজবে, মানা করলে চলবে না কিন্তু। আগে ভাগেই বলে রাখলাম, একেবারে বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসবো। মুনা একটু ফ্যাসাদে পড়ে গেল। রাহা বার্থডে পার্টিতে যেতে হবে বলেছে, মানে যেতেই হবে। মানা করলেও মেয়েটা শুনবে না। রিমু বেগম তো আছেনই, বারবার ফোন করতে থাকবে। না গিয়ে কোনো উপায় নেই।
কিন্তু রাহার বাবা ইনামুল সাহেব, তিনি আবার অন্য মাইন্ডে নেবেন না তো? যদি অনুষ্ঠানের অবমাননা হচ্ছে বলে সিন ক্রিয়েট করে। এই লোক ভীষণ অহংকারী মানুষ, মিডল ক্লাস লো ক্লাস মানুষদের দু চোখে দেখতে পারেন না। তাছাড়া বছর কয়েক আগে রোদ্দুর আর মোনাকে রাস্তায় একসাথে দেখেছিলেন তিনি, সেই থেকে মোনাকেও পছন্দ করেন না তিনি। সুবিধাবাদী মেয়ে মনে করেন। শুধুমাত্র আদরের মেয়ে রাহার আবদারের কারণেই মোনা ওই বাড়িতে টিকে আছে বলতে ভুল হবে। অনেকটা রিমু বেগম আর রাহা জোরটোর করে আবদার করেই মোনাকে রাজি করিয়েছে পড়াতে। রাহাকে যে টাইমে পড়াতে যায় সে টাইমটাতে ইনামুল সাহেব অফিসে থাকে, তাই সচরাচর লোকটার মুখোমুখি হয় না মোনা। এসব ভেবে মোনা একটু কনফিউজড হয়ে গেল। তার উপর রোদ্দুর, অনুষ্ঠানে গেলে নিশ্চয় ওর সামনাসামনি পড়তে হবে। গত কয়েক মাসে যার সাথে একটা বাক্য বিনিময়ও হয়নি তার সামনে পড়তে মোনার এই প্রথম ভীষণ অস্বস্তি হচ্ছে। আহিল আজ রাইমাকে সপাটে চড় মেরেছে খুব তুচ্ছ একটা কারণে। কারণটা হলো তরকারিতে লবণ কম হয়েছে আর ভাতে একটা চুল পাওয়া গেছে। তাই রাইমার রান্না করা সব খাবার ডাস্টবিনে ফেলে বাইরে থেকে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে আহিল। জিজ্ঞেসও করেনি একবার রাইমা খেয়েছে কিনা। চড় খেয়ে রাইমা ঘণ্টাখানিক যাবৎ স্তব্ধ হয়ে বসে আছে বেলকনিতে। আহিলের আচরণ ওকে এতটাই হতবাক করেছে যে রাইমা একটা সিদ্ধান্ত নিয়েছে, কঠিন সিদ্ধান্ত। নীল আকাশে সাদা কালো মেঘের ঘনঘটা, অনেক উপরে দল বেঁধে কিছু চিল উঠছে। সূর্য দেখা যাচ্ছে, তবে তাপ ছড়াচ্ছে না তেমন। মিষ্টি এক ধরনের রোদ ঝলকানি দিচ্ছে। কুচি করা সেই রোদ বারান্দা ভেদ করে এসে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মোনার ঘরের মেঝেতে। ধূসর পর্দা ভেদ করে আসছে শীতল বাতাস, হৃদয় জোড়ানো আবহাওয়া। অথচ মোনার প্রচণ্ড মেজাজ খারাপ। ওর হাতে একটা নীল রঙের শাড়ি, একটু আগে নিপা এসে দিয়ে গেছে। প্রথমে ভেবেছিল আজ রাহাত জন্মদিনে যাবে, তাই হয়তো ভাবি এই সুন্দর শাড়িটা ওকে দিয়ে গেছে। কিন্তু না, নিপাকে জিজ্ঞেস করতে আসল কারণটা জানতে পারল। পাত্রপক্ষ নাকি আজই ওকে দেখতে আসবে। খবরটা শুনে মোনা নির্বাক হয়ে গেল। নিপা জানালো ওরা আগে থেকে কিছু জানায়নি, গতকাল রাতে মঈনকে জানিয়েছে। মঈনের নিজের শরীরও ভালো নয়, দুদিন ধরে জ্বর উঠে শরীর দুর্বল, তবুও সে পাত্রপক্ষকে আসতে বলে দিয়েছে। মোনা ঘুমিয়ে পড়ায় নিপা ওকে কিছু জানাতে পারেনি। শুনে মোনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মনে মনে ভীষণ বিরক্ত হলো। সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসে থাকতে ওর কোনো ইচ্ছেই করছে না, আর না কোনো আগ্রহ আছে এই বিয়ে করতে। পাত্রপক্ষের ওপর প্রচণ্ড মেজাজ খারাপ হচ্ছে। কেন তোরা আগে থেকে কিছু জানিয়ে আসবি না? আশ্চর্য! ওদের ওপর মোনার খুব রাগ হচ্ছে, সেই সাথে হচ্ছে নিজের ওপরও। বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, তাহলে ও কেন এই বিষয়টা নিয়ে খামখেয়ালি করছে? কেন এসব বিষয়ে তাল মেলাচ্ছে? কেন না করতে পারছে না? কেন মন থেকে কোনো সায় পাচ্ছে না? কাউকে কিছু জানাতে পারছে না বলেও বিষয়টা ওকে মন থেকে কুরে কুরে খাচ্ছে। মোনা বিরক্ত বোধ করলো নিজের ওপর। মনটা আসলে কি চায় কিছুই তো বুঝতে পারছে না। নিজেকে তো এতদিন মোনা যথেষ্ট ম্যাচিউর মনে করে এসছে, তাহলে আজ কেন নিজের মানসিক দ্বিধা দ্বন্দ্বে নিজেকে অতি ঠুনকো মনে হচ্ছে? মোনা হতাশ হয়ে গেল। মনে হলো খুব বাচ্চামো করছে। দুপুরে রাগ করে ভাতও খেলো না। নিপা অনেক জোরাজোরি করলো, কিন্তু কাজে দিল না। মোনা শুধু এক গ্লাস পানি খেলো। পানিটা শেষ করার পরেই ফোনে রাহার মেসেজ এলো। ও মোনাকে তাড়াতাড়ি চলে যেতে বলেছে। মেয়েটা ওর হাতে সাজতে চায়, ওকে নিয়ে পুরো ডেকোরেশনটা করতে চায়। যেহেতু ওর কোনো কাছের বোন বা ফ্রেন্ড নেই, তাই সব আবদারটা রাহা মোনার কাছেই করে। মেয়েটা অবশ্য আরও নানা প্ল্যান করেছে, মোনা গেলেই নাকি সেসব ঠিকঠাক করবে। মেসেজ পড়ে মোনার মন খারাপ হয়ে গেল। না ও নিজের বড় ভাইকে না করতে পারবে, না রাহাকে মানা করতে পারবে। এত করে বলার পরও যদি না যায় তাহলে মেয়েটার খুব মন খারাপ হয়ে যাবে। মোনা বুঝতে পারল না এখনো কি করবে। ও ফোনটা বন্ধ করে ড্রয়ারে রেখে দিল। ড্রয়িং রুমের সোফায় পাত্রপক্ষের সামনে চুরি পরে বসে আছে মোনা। নিপা অবশ্য আরেকটু ভালোভাবে সাজতে বলেছিল ওকে, কিন্তু মোনা আমলে নেয়নি। যেখানে মনের সায় নেই সেখানে সাজগোজ বিলাসিতা। যাই হোক, পাত্র নিয়ন। সে তার দুই বোন আর দুলাভাইদের সঙ্গে নিয়ে এসেছে। দেখতে ভালোই, কথাবার্তা মার্জিত। এছাড়া বাকিরাও সহজভাবে কথাবার্তা বলছে ওরা মইনের সাথে। মুনার সাথেও নম্রভাবেই কথাবার্তা সেরেছে। নিয়নের দুই বোন মুনার সাথে কথাবার্তা বলে বুঝতে পারল মেয়েটা বুদ্ধিদীপ্ত, খানিকটা আত্মকেন্দ্রিক।
সোজা সাপটা কথা বলতে পছন্দ করে। ওরা ভাইয়ের জন্য পছন্দ করে ফেললো মোনাকে। কথাবার্তা এগোতে লাগলো সেভাবেই। এদিকে ওদের পজিটিভ সাইন বুঝতে পেরে মোনা বিস্মিত হলো। ও তো কথাবার্তা বলেছে খানিকটা রুড ভাবে, যাতে করে বিয়ের কাহিনী এখানেই থেমে যায়। অথচ তাদের আচরণ দেখে সব উল্টো মনে হচ্ছে। রাহা অনেকক্ষণ যাবৎ মোনাকে ফোনে ট্রাই করছে, কিন্তু পাচ্ছে না। এদিকে অনেকটা সময়ও পেরিয়ে গেছে। রাহা দ্বিধাগ্রস্ত হলো, ম্যাম কি আসবে না? রাহার মন খারাপ হলো। মাকে বিষয়টা বলতে রিমু বেগম ওকে বললেন মোনার বাড়ি চলে যেতে, গিয়ে সাথে করে নিয়ে আসতে। আগেও কয়েকবার ওদের বাসায় যাওয়া হয়েছে রাহার। নিপার সাথেও পরিচয় আছে ভালোই। মায়ের কথা শুনে রাহা তাই করলো, রওনা হলো মোনার বাড়ির উদ্দেশ্যে। তবে ওখানে গিয়ে পাত্রপক্ষের সামনে মোনাকে বসে থাকতে দেখে রাহা ভীষণ অবাক হলো। নিপা ওকে মোনার ঘরে নিয়ে বসালো, এরপর সবটা জানালো। ম্যামের বিয়ে হয়ে যাবে শুনে রাহার মন খুব খারাপ হয়ে গেল। চুপচাপ বসে রইল। পাত্রপক্ষ কথাবার্তা শেষ করে চলে গেল। আরও ঘন্টাখানিক পর মোনা নিজের রুমে এসে রাহাকে দেখতে পেয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চড়িয়ে দুল খুলতে খুলতে পরিস্থিতি স্বাভাবিক করতে খানিকটা হেসে বলল, অনেকক্ষণ ধরে বসে আছো তাই না? রাহা মুখ ভার করে বলল, তুমি তো বলোইনি তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। হঠাৎ করেই জানালো আজ আসবে, তাই তোমাকে কিছু বলতে পারিনি। রাহা প্রশ্ন করল, তুমি বিয়ে করে ফেলবে এত তাড়াতাড়ি ভাবিনি। আমিও ভাবিনি। তোমাকে অনেকগুলো কল করেছি, ধরনি কেন? মোনা কি বলবে বুঝতে পারলো না। এসব কি বলা যায় যে আমি তোমার জন্মদিনে যেতে পারবো না বলে ফোন ধরিনি? তাই কথা এড়াতে বলল, দেখেছো তোমার আজ জন্মদিন, কোথায় তুমি আনন্দ ফুর্তি করবে তা না, এখানে এসে বসে আছো। হান্টি বকা দেবে না? তুমি ফোন ধরছিলে না বলে মাই তো আমাকে পাঠালো। হো, কিন্তু আমি তো যেতে পারবো না, দেখলেই তো বাড়িতে একটা। রাহা মন খারাপ করে বলল, সেটা তো হতে দিচ্ছি না, তুমি এখনই আমার সাথে যাবে। না, এখন রেডি হয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। রাহা পাত্তা দিল না। যা পরে আছো তাতেই তোমাকে অনেক সুন্দর লাগছে, এভাবেই চলো। না না, এভাবে কিভাবে? দূর, কিচ্ছু হবে না। তাছাড়া আমি তো ঠিক করেছিলাম তুমি আমি দুজনেই শাড়ি পরবো। এখন কথা পাল্টালে তো চলবে না। তাছাড়া আজ আমার জন্মদিন, আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। ধরে নাও এটাই আমি চাই তোমার থেকে। রাহার সাথে মোনা কথায় পারল না। মেয়েটা জোর জবরদস্তি করে ইমোশনাল ব্ল্যাকমেল করে সঙ্গে নিয়ে চলল মোনাকে। শাড়ি পর্যন্ত পাল্টাতে দিল না। রাহাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেল। মেহমানের আনাগোনা শুরু হয়ে গেছে। রাহা ওকে প্রথমেই নিয়ে গেল রিমু বেগমের কাছে। ডাইনিং টেবিলে তিনি তখন প্লেট বাটি সাজিয়ে রাখছিলেন। রাহা গিয়ে রিমু বেগমকে মোনাকে পাত্রপক্ষ দেখতে আসার বিষয়টা বলতে লাগলো। রোদ্দুর সোফায় বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। বোনের কথাবার্তা কানে যেতেই ভ্রুকুচকে ঘাড় বাঁকিয়ে তাকালো সে। খোলা চুলে নীল শাড়ি পরা অপ্রস্তুত মুখে হাসি টেনে রাখার চেষ্টায় রত মোনাকে দেখেই ওর শরীর মন শীতল হয়ে গেল। বুকে কাঁপন ধরল। আপনা আপনিই কান থেকে ফোনটা নামিয়ে ফেল। কিন্তু রাহার কথাগুলোর মানে বুঝতে পেরে সাথে সাথে অন্যদিকে নজর ঘোরালো। রাগে হাত পা নিঃশ্বাস করতে থাকলেও কিছু বুঝতে দিল না। উঠে চলে গেল। তবে যাওয়ার আগে স্পষ্ট কানে এলো রিমু বেগমের আফসোসের সুর, যেটা তিনি মোনার বিয়ের কথা শুনে করছেন। রোদ্দুরের মুখ ফুটে বেরিয়ে এলো ছোট্ট গালি, আমি আসল না তো অন্যের হবুশ্রী থেকে তাকাই কেন? এরপরের বাকি সময়টা রোদ্দুর দূরে দূরেই থাকলো। মোনারও কেন জানি না সাহস হলো না ওর দিকে তাকানোর। রাত প্রায় 9:30। ড্রয়িং রুমে সাজসজ্জার ভিড়ে চমকিত হচ্ছে সবকিছু। কেক কাটার পর্ব একটু আগেই মাত্র শেষ হয়েছে। এখন সব মেহমানরা যে যার জায়গায় বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। রাহার ক্লাসমেটরা ওকে ঘিরে গল্প গুজব করছে। মোনা রিমু বেগমকে রান্নাঘরে একাত্র হেল্প করছে। যদিও রিমু বেগম দিচ্ছে না, তবুও মোনা জোর করেই করছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে কাজ করছে। দেখতে পুরো দস্তর গৃহিণীর মতো লাগছে। রিমু বেগম কতক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন। এই মেয়েটাকে তার কাছে এত ভালো লাগে কেন তিনি সেটা জানেন না। মনে হয় নিজের কাছের কেউ। পরক্ষণে দীর্ঘশ্বাস ফেললেন। বাইরে থেকে নাইমুল সাহেবের হাকডাক ভেসে আসায় তিনি আবারও নিজের কাজে মন দিলেন। রোদ্দুর অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে এসেছে। ওর 2 হাতই ভরা, ক্লান্ত সে ভীষণ। তাই মায়ের কাছে এক গ্লাস পানি চাওয়ার জন্য রান্নাঘরে গেল। কিন্তু দরজায় দাঁড়িয়েও চমকিত হলো। নীল শাড়ি পরা তার স্বপ্নময়ীকে মায়ের সাথে তাল মিলিয়ে কাজ করতে দেখে ওর চোখ কপালে উঠে গেল। কিন্তু পরক্ষণে তাচ্ছিল্য করে হাসল।
যে মেয়ে ওর অনুভূতির কোনো মূল্য দেয় না, ওর মন বোঝে না, ওকে দূরে সরিয়ে দিয়ে অন্যের জন্য এরকম সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসতে পারে, তাকে ও কেন নিজের স্বপ্নময়ী ভাবছে? রোদ্দুরে চোর শক্ত হয়ে গেল। ভর্ষ করা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে এরপর গলা ঝেড়ে মাকে বলল, মা তুমি কি ব্যস্ত? গমগমে গলার স্বর শুনে রিমু বেগম আর মুনা একসাথে পেছনে ফিরল। এতক্ষণ ধরে দুজনের কেউই খেয়াল করেনি পেছনে রোদ্দুর দাঁড়িয়ে আছে। রিমু বেগম ছেলেকে দেখে বললেন, কেন? পানি পেতে পারি? দাঁড়া দিচ্ছি। মুনা তখন বক্স প্যাকেট করছিল। ও এক পলক রোদ্দুরকে দেখে আবারও নিজের কাজে মন দিল, কিন্তু বেশ অপ্রস্তুত বোধ করলো। অজান্তেই নিজেকে কেমন লুকিয়ে ফেলতে ইচ্ছে করলো ওর। রিমু বেগম পানির গ্লাস হাতে নিয়ে ছেলেকে খাইয়ে দিলেন। পানি খেয়ে রোদ্দুর আরেক মুহূর্ত দাঁড়ালো না, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ঝোড়ো বাতাস বইছে। মুনার ব্যাগে ফোন বাজছে। ও ব্যাগ থেকে ফোনটা বের করে স্ক্রিনে মইনের নাম দেখতে পেল। ভাইয়ের কল দেখে মুনা তড়িঘড়ি করে কলটা রিসিভ করলো। সাথে সাথে মইনের চিন্তিত গলার সুর শোনা গেল। হ্যালো মুনা, কোথায় তুই? কখন আসবি? মুনা ভাইয়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে বলল, আমি রাহাতের বাড়িতে এখনো। অনুষ্ঠান কি শেষ হয়নি? শেষ পর্যায়ে। আমি চলে আসতে চাচ্ছিলাম, আন্টি জোর করছে, বলছে একটু পরে যাওয়ার জন্য। কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে, বেশি রাতও হয়ে গেছে। কথাটা সত্যি। বাইরের আবহাওয়া দেখে মুনা নিজেও চিন্তায় পড়ে গেছে। একা এত রাতে কিভাবে যাবে? তাইও বলল, ঠিক আছে, আমি চলে আসছি আন্টিকে বুঝিয়ে। মইন বলল, ওনাকে বুঝিয়ে বল আমি তোকে নিতে আসছি, উনি বুঝবে। মুনা বিরক্তি করল, না না, তুমি কেন আসবে? তোমার শরীরটা তো ভালো নেই, আমি চলে আসতে পারবো, চিন্তা করো না। মনির কথা শুনে মইন চটে গেল। পাগল তুই, এত রাতে তোকে আমি একা আসতে দেব? রাস্তাঘাট খালি, এখন কি তুই গাড়ি ঘোড়া পাবি? আবার কোন বিপদে পড়িস? আমি আসবো তোকে নিতে, একদম বেশি কথা বলবি না। সবসময় একা চলতে দিই বলে ভাবিস না, তোকে আমি একেবারের জন্যই ছেড়ে দিয়েছি। ভাই হই তোর, ভুলে যাস না। মুনা ভাইয়ের ধমক খেয়ে চুপসে গেল। পরক্ষণেই চিন্তাগ্রস্ত কণ্ঠে বলল, কিন্তু তোমার শরীরটা তো। মইনের জোরালো কণ্ঠস্বর। উফ, আমার শরীরের কথা বাদ দে, তুই ওদেরকে বল তুই বাড়ি যাবি, আমি এসে তোকে ফোন দেব। ভাইয়ের সাথে কথায় না পেরিয়ে মুনা হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা তাহলে ছাতা নিয়ে এসো। বাড়ি চলে যাওয়ার কথাটা মুনা রিমু বেগমকে জানাতেই তিনি বাদ সাধলেন, খানিকটা আপত্তি করলেন। তিনি চেয়েছিলেন মুনা আরেকটু থেকে একেবারে খেয়ে দিয়ে তারপর যাক। মুনা বুঝল, কিন্তু ভাইয়ের দুশ্চিন্তার কথাটা বুঝিয়ে বলতেই তিনি বুঝলেন এবং রাজি হলেন মুনাকে যেতে দিতে। তবে বললেন এত রাতে অসুস্থ শরীর নিয়ে মইন যাতে না আসে। মুনা যেন ওকে বারণ করে দেয় আসার জন্য। বাড়িতে গাড়ি আছে, ড্রাইভার নয়তো রোদ্দুর গিয়ে ওকে পৌঁছে দিয়ে আসবে। শুনে মুনার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়ে গেল। রোদ্দুর দিয়ে আসবে মানে? এই লোকের সাথে তো ওর কোনো মিলমিশ নেই, কথাবার্তা নেই। রোদ্দুর তো ওকে এখন এড়িয়ে চলে, সামনে পড়লেও এমন একটা ভান করে যাতে মুনাকে সে চিনেই না, কোনোদিন দেখেইনি। যেন মুনা পৃথিবীর সব দোষে দোষে, ওর মতো অপরাধী নিষ্ঠুর আর কেউ নেই। তাহলে ও কেন রোদ্দুরের সাথে যাবে? মুনা আপত্তি করতে লাগলো, কিন্তু রিমু বেগম কিছুতেই ওর কথা শুনলেন না, উল্টো কারণ জিজ্ঞাসা করতে লাগলেন। এ পর্যায়ে এসে মুনা একটু স্থিমিত হয়ে পড়ল। ও কিভাবে বলবে যে আপনার ছেলে আমাকে পছন্দ করত এবং পুরো 3টি বছর সে আমার পাণিপ্রার্থী হবার আশায় আমাকে জ্বালাতন করে গেছে, এবং শেষমেশ আমার সায় না পেয়ে, আমার আচরণের দুঃখ পেয়ে সে এখন আমার সাথে কথা বলে না, চোখ তুলে তাকায় না, আমাকে ইগনোর করে চলে। আর আমারও এখন আপনার ছেলের দিকে তাকাতে কেমন লাগে, অনেকটা অপরাধ বোধের মতো। কিন্তু এই অপরাধ বোধের সাথে যে আমার অন্যরকম অনুভূতির বেদনার সৃষ্টি হয়, সেটা আসলে আমি কি জানি না। বোধ হয় আমি আপনার ছেলেকে এখন মিস করতে শুরু করেছি, যেটা আসলে ঠিক হচ্ছে না। মুনা কথাগুলো মনে মনে আওড়ে একটা দীর্ঘশ্বাস ফেল। এত সব কথা রিমু বেগমকে বলতে পারবে না বলে অগত্যা মুনা মাথা নাড়িয়ে চুপচাপ তার কথা মেনে নিল। রিমু বেগমের হাতে কিছু কাজ ছিল, তিনি হাতের কাজটুকু শেষ করে ছুটলেন ড্রাইভার আছে কিনা জিজ্ঞেস করতে। দারোয়ান জানালো সে নেই। একটু আগেই ইনামুল সাহেব তার এক বন্ধুকে বাড়ি পৌঁছে দিয়ে যাওয়ার জন্য গাড়ি সহ ড্রাইভারকে পাঠিয়েছেন। রিমু বেগম হতাশ হয়ে ছুটে এলেন মোনার কাছে। এসে তড়িঘড়ি কণ্ঠে বললেন, ড্রাইভার তো নেই, তোমার আঙ্কেল ড্রাইভারকে একজনকে পৌঁছে দিতে পাঠিয়েছে। রোদ্দুরকেই বলতে হবে, তুমি একটু অপেক্ষা করো, আমি বলে আসছি। সুযোগ পেয়ে মোনা একটু আপত্তি জানিয়ে বলল,
থাকুক না আন্টি, উনি অনেক কাজ করেছেন, আজ অনেক ধকল খেয়েছে, এখনও নিশ্চয়ই ব্যস্ত, ওনাকে বিব্রত না করলেও চলবে। যত ব্যস্তই হোক, তোমাকে পৌঁছে দিতে বললে ও ঠিকই পৌঁছে দিবে। আফটার অল তুমি একটা মেয়ে, তুমি এখন আমাদের অতিথি আর আমাদের রেসপন্সিবিলিটি, তাই আমরা যা বলবো সেটাই শুনতে হবে, কোনো কথা শুনছি না। মোনা বুঝলো আর আপত্তি জানিয়ে লাভ হবে না। রিমু বেগম ওর কোনো কথাই শুনবে না। অগত্যা মোনা ফোন করে মইনকে বারণ করে দিল আসতে। প্রথমে মইন যদিও আপত্তি করছিল, তবে রিমু বেগম নিজে কথা বলে আশ্বস্ত করায় পরে রাজি হলো। মইনের সাথে কথা বলে রিমু বেগম গেলেন রোদ্দুরকে খুঁজতে। মোনা সোফার একপাশে চুপচাপ গিয়ে বসল। ড্রয়িং রুমে এখনও অনেক মেহমান। কাছের আত্মীয়দের মধ্যে কেউ কেউ থেকে যাবে, আবার অনেকে চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে। ইনামুল সাহেব তার একপাশে তার ক্লাসের সাথে যায় এমন লোকজনদের সাথে গল্পগুজব করছেন। এর মধ্যে রাহাকে দেখা গেল, সে তার বন্ধু বান্ধব কাজিনদের নিয়ে খুবই ব্যস্ত। মোনাকে দেখতে পেয়ে কাছে ছুটে এলো, উৎসুক গলায় বলতে লাগলো কি কি উপহার পেয়েছে সবার থেকে। সব শুনে মোনা মিষ্টি করে হাসলো। এরপর জানালো ও চলে যাচ্ছে। রাহা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে যাবে? আরও কিছুক্ষণ থাকো। ওয়েদার ভালো না তো, ভাইয়া ভাবি চিন্তা করছে, আর দেরি করা যাবে না, পরশু তো পড়াতে আসবই। ঠিক আছে, কিন্তু আমার মন খারাপ করে দিয়ে গেলে। ধুর পাগল বলে মোনা হেসে ফেলল। এরপর রাহার গাল টেনে দিল। এতে করে রাহাও হাসলো, মিষ্টি করে বলল, তুমি যদি আমার বোন হতে তাহলে খুব ভালো হতো। তাই? তাই। মোনা আফসোসের সুরে বলল, তোমার মতো মিষ্টি একটা ছোট্ট বোন থাকলে আমারও খুব ভালো হতো। রিমু বেগম এদিক ওদিক খুঁজে এসে রোদ্দুরকে পেলেন ওর ঘরে। এসি ছেড়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। ওর পরনের হাতঘড়ি, রুমাল, পাঞ্জাবিটা অবহেলিতভাবে বিছানায় পড়ে আছে। জুতো পড়ে আছে দরজার একপাশে। রিমু বেগম মেজানো দরজাটা ধীরে ধীরে খুলে ভেতরে ঢুকলেন। রোদ্দুরের কাছে এগিয়ে দেখলেন ও চোখ বন্ধ। তিনি ছেলের চুলে হাত বুলিয়ে ধীর গলায় ডাকলেন, খুব ক্লান্ত? মায়ের কণ্ঠস্বর শুনে ফট করে চোখ খুলে রোদ্দুর বলল, কই না তো। তাহলে এভাবে বসে আছিস যে? বাইরে গিয়ে সবার সাথে একটু কথা টথা বল। ওসব ফর্মালিটি করা শেষ আমার। আচ্ছা যাই হোক, তোকে একটা কাজ দিতে এলাম। কে কাজ? মোনাকে একটু ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। চট করে রোদ্দুর রেগে গেল। কেন? একা যেতে পারে, আমাকে আবার কি প্রয়োজন? রিমু বেগম ছেলের আক্কেল জ্ঞান দেখে কঠিন গলায় বলেন, মারবো এক চড়। এত রাতে একা একটা মেয়েকে আমি যেতে দিব? তাছাড়া বাইরে বৃষ্টি। রোদ বৃষ্টি যাই হোক না কেন, উনি একা একা যেতে পারে। মোনা বেগমকে তুমি চেনো না? রিমু বেগম জোরালো গলায় বললেন, যেতে পারলে যাক, কিন্তু আমি যখন বলেছি তখন তুই গিয়ে দিয়ে আসবি। আজ তো ও আর রাহার মেম হিসেবে আসেনি, এসেছে আমাদের অতিথি হিসেবে, তাই আমাদের তো কিছু রেসপন্সিবিলিটি আছে, তাই না? রোদ্দুর বিরক্তিকর গলায় বলল, তো আমার সাথে যেতে রাজি হবে নাকি মহারানী ভিক্টোরিয়া? রিমু বেগম মোনা রোদ্দুরের প্রেম বিষয়ক কিছু জানেন না, কিন্তু জানেন ছেলে সবসময় মোনার পেছনে লেগে থাকেন। চোখ পাকিয়ে বললেন, হবে না কেন? তুই কি বাঘ না ভাল্লুক? ওকে রাজি করেই তোকে বলতে এসেছি। রোদ্দুর বিস্ময়সূচক গলায় বলল, আপত্তি করলো না? ওর ভাই নিতে আসবে বলে আপত্তি করছিল, আমি না করে দিতে বললাম। রোদ্দুর ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমাকে যেতে হবে? ড্রাইভারকে বলে পৌঁছে দিয়ে আসতো। তোর বাবা সালাম সাহেবকে পৌঁছে দিতে বলেছেন, ড্রাইভার তাকে নিয়ে গেছে। রোদ্দুরের মেজাজ খারাপ হলো। ওই অহংকারী মেয়ের মুখ দেখতে চায় না সে, আশেপাশেও ঘেঁষতে চায় না। তবুও মায়ের কথা রক্ষার্থে এসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওকে। রিমু বেগম ছেলের কথায় আশ্বস্ত হয়ে আলতো করে হেসে চলে গেলেন। এদিকে রোদ্দুর জামা কাপড় পরে তৈরি হতে হতে মনে মনে বলল, কি দিনকাল এলো, আমাকে নাকি যেতে হবে মহারানীকে পৌঁছে দিতে। আমি কি তার বডিগার্ড নাকি? ঝিম ধরা বৃষ্টি টুপটাপ ঝরছে। রোদ্দুর আগে থেকে গেটের কাছে রিক্সা ঠিকঠাক করে দাঁড়িয়েছিল। রিমু বেগম, রাহা, মোনা এলো মিনিট খানেক পর। রিমু বেগম অনেক খাবার দাবার প্যাকিং করে মোনার সঙ্গে দিয়ে দিয়েছেন। ওর বারণ সত্ত্বেও মোনা, রাহা আর রিমু বেগমকে বিদায় জানিয়ে রিকশায় ওঠার পর রোদ্দুর উঠল। মোনার জন্য প্যাকিং করে দেওয়া খাবারের ব্যাগ হাতে নিয়ে যথাসম্ভব দূরত্ব রেখে বসল। তেজালো গলায় বলল, মামা চলুন। রিকশা কিছু দূর এগিয়ে যেতে বৃষ্টিটা বাড়ল। রোদ্দুর হাঁক ছেড়ে বলল, মামা পলিথিন নেই, অবস্থা খারাপ, ভিজে যাচ্ছে। আচ্ছা মামা। বলে রিকশাওয়ালা কাগজ বের করে দিল। রোদ্দুর সেটা খুলে মোনার দিকে বাড়িয়ে ধরল। নিন, ঢেকে ঢুকে বসুন। মোনা বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন দিয়ে ঢেকে নিল নিজেকে, কিন্তু খেয়াল করল রোদ্দুর ভিজে যাচ্ছে।
তাই উচ্চাটন কণ্ঠে বলে উঠল, এ কি, আপনি ভিজে যাচ্ছেন তো? এরপর কাগজের বাড়তি অংশ ওর দিকে দিয়ে বলল, এদিকে চেপে বসুন, তাহলে দুজনের হয়ে যাবে। রোদ্দুর সেটা ফিরিয়ে দিয়ে শক্ত গলায় বলল, অন্যের বউর সাথে গা ঘেঁষে বসার অভ্যাস নেই আমার, নিজেকে নিয়ে ভাবুন। মুনা হাঁ হয়ে গেল ওর কথা শুনে। বিয়ে না করার সত্ত্বেও এখনো অন্য কারো বউ হয়ে গেল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।